ছাত্রদল, শিবির ও বামদের সঙ্গে আলোচনা করে সরকার পতনের এক দফা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য সমন্বয়ক এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনরত ছাত্রদল, ছাত্র শিবির ও বামপন্থী কয়েকটি ছাত্র সংগঠনের সঙ্গে আলোচনা করে ২০২৪ সালের ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারের সরকার পতনের এক দফা ঘোষণা করা হয়। পিআর নিয়ে গণভোট চাই জামায়াত। সংসদ নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে নির্বাচন না দিলে আরেকটি ফ্যাসিবাদী সরকার হবে বলে মন্তব্য করেছেন বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা স্লোগান নিয়ে সিপিবির ১৩তম কংগ্রেস কাল। কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে ঢাকায় মহাসম্মেলনের ডাক দিয়েছে আন্তর্জাতিক মজলিসে তাহাফুজে খতমে নবুয়াত বাংলাদেশ। আসসালামু আলাইকুম, আমি রাইসা চৌধুরী। আপনাকে স্বাগতম চ্যানেল 50-তে। এতক্ষণ আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম দেখছিলেন। ছাত্রদল, শিবির ও বামদের সঙ্গে আলোচনা করে সরকার পতনের এক দফা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য সমন্বয়ক এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনরত ছাত্রদল, ছাত্র শিবির ও বামপন্থী কয়েকটি ছাত্র সংগঠনের সঙ্গে আলোচনা করে ২০২৪ সালের ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারের সরকার পতনের এক দফা ঘোষণা করা হয়। বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ জবানবন্দি পেশকালে একথা বলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আন্দোলনকালে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে করা মামলায় ৪৭তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন নাহিদ। গত বুধবার ১৭ সেপ্টেম্বর শুরু হওয়া এই কার্যক্রম বৃহস্পতিবার শেষ হয়। পরে তাকে জেরা করেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। নাহিদ জবানবন্দির শুরুতে ২০১৮ সাল থেকে বিভিন্ন ঘটনা তুলে ধরেন, যার মধ্যে ছিল ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে প্রার্থী হওয়া এবং ২০২৩ সালে গণতান্ত্রিক ছাত্র শক্তি নামের ছাত্র সংগঠন প্রতিষ্ঠা করা, ছাত্রদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করা এবং বিভিন্ন অনিয়ম দূর করাই ছিল এই সংগঠনের মূল লক্ষ্য। নাহিদ বলেন, ১৫ জুলাই আমরা বিক্ষোভ কর্মসূচির ডাক দিই। একই দিন ছাত্রলীগ পাল্টা কর্মসূচির ডাক দেয়। সেদিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঘোষণা দেন যে আন্দোলন দমনের জন্য ছাত্রলীগই যথেষ্ট। তার এই ঘোষণায় উজ্জীবিত হয়ে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত ছাত্র শিক্ষার্থীদের উপর আক্রমণ করে ব্যাপক নির্যাতন চালায়। নারী শিক্ষার্থীদের উপর ব্যাপক হামলা চালানো হয়, কারণ তারা আন্দোলনের সম্মুখ সারিতে ছিলেন। হামলাকারীদের মধ্যে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ফালি আসিফ, ঢাবি সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক সৈকত এই হামলায় নেতৃত্ব দেন। তারা বাইরে থেকেও সন্ত্রাসীদের এনে জড়ো করেছিলেন। হামলায় বিপুল সংখ্যক ছাত্রছাত্রী আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রছাত্রীদের ওপরও তারা নির্যাতন চালায় এবং চিকিৎসা দিতে বাধা দেয়। এছাড়া ১৬ জুলাই রংপুরে আবু সাইদ হত্যা ও চট্টগ্রামে ওয়াসিম সহ সারা দেশে ৬ জনকে গুলি করে হত্যা করা হয়। ১৮ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ ও প্রতিরোধ কর্মসূচি চলে। এরপর কমপ্লিট শাটডাউন ঘোষণা দেওয়া সহ অন্যান্য বিষয় তুলে ধরেন নাহিদ। জবানবন্দিতে নাহিদ বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য সমন্বয়ক এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনরত ছাত্রদল, ছাত্র শিবির ও বামপন্থী কয়েকটি ছাত্র সংগঠনের সঙ্গে আলোচনা করে ২০২৪ সালের ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে সরকার পতনের এক দফা ঘোষণা করি। এক দফায় আমরা ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার আহ্বান জানাই। এতে দেশব্যাপী অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করি। পরদিন শাহবাগে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয় জানিয়ে নাহিদ বলেন, ওই দিনই ৬ আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করা হয়। সরকার কারফিউ জারি করে দেশব্যাপী ব্যাপক হত্যাকাণ্ড চালায়। এরই মধ্যে আমরা জানতে পারি, মার্চ টু ঢাকা কর্মসূচি ব্যর্থ করতে সরকার মোবাইল ফোন নেটওয়ার্ক ও ইন্টারনেট বন্ধ করবে। আমাদেরকেও হত্যা বা গুম করা হতে পারে। তাই মার্চ টু ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে আনা হয়। এনসিপি নেতা জানান, এই কর্মসূচি সফল করতে সমন্বয়কদের পক্ষে মাহফুজ আলম অন্যান্য ছাত্র সংগঠন ও নাগরিক সমাজের সঙ্গে লিয়াজও করছিলেন। পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে তারা নতুন সরকার গঠনের জন্য ড. মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করেন এবং তাকে নতুন সরকার প্রধানের দায়িত্ব নিতে প্রস্তাব দেন। ৫ আগস্ট সারা দেশের মানুষ ঢাকায় আসতে থাকে। উল্লেখ করে নাহিদ বলেন, আমরা শাহবাগে অবস্থান নেওয়ার চেষ্টা করি। কর্মসূচি বানচাল করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শহীদ মিনার ও চানখারপুলে এলাকায় গুলি করে। এক পর্যায়ে সেনাবাহিনী রাস্তা ছেড়ে দিলে আমরা শাহবাগে প্রবেশ করি। কিছুক্ষণের মধ্যে শাহবাগ এলাকা জনসমুদ্রে পরিণত হয়। আমরা শুনতে পাই সাভার, আশুলিয়া, গাজীপুর, উত্তরা, যাত্রাবাড়ি সহ ঢাকার প্রবেশ মুখগুলো দিয়ে লাখ লাখ মানুষ ঢাকায় প্রবেশ করেছে। শাহবাগ থেকে আমরা মিছিল নিয়ে গণভবনের দিকে রওনা হই। জানতে পারি হাসিনা পদত্যাগ করে হেলিকপ্টার করে দেশ ছেড়ে পালিয়েছেন। আরও শুনতে পাই ছাত্র জনতা গণভবনে প্রবেশ করেছে।
পিআর নিয়ে গণভোট চাই জামায়াত সংসদ নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে নির্বাচন না দিলে আরেকটি ফ্যাসিবাদী সরকার হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এ সময় তিনি পিআর নিয়ে গণভোটের দাবি করেন বৃহস্পতিবার 18 সেপ্টেম্বর বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গোলাম পরোয়ার এসব কথা বলেন তিনি বলেন সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করে নির্বাচন দিতে চাইছে কোনো চাপের মধ্যে পড়ে সরকার শুভঙ্করের ফাঁকি দিচ্ছে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ ঘোষণায় একটি বিশেষ দলের বিশেষ আকাঙ্ক্ষা উল্লেখ করা হয়েছে যা আমরা চাইনি যা জন আকাঙ্ক্ষার সঙ্গে যায়নি গোলাম পরোয়ার বলেন জুলাই সনদ নির্বাচনের আগে সাংবিধানিক ভিত্তি দিতে হবে সরকার প্রধানকে বলবো আপনি জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন করুন বাংলাদেশের মানুষ আরেকটি হাসিনা জন্ম নিতে দেবে না আরেকটি ফ্যাসিবাদ জন্ম নিতে দেবে না পিআর পদ্ধতিতে নির্বাচন না দিলে আবার আরেকটি ফ্যাসিবাদী সরকার হবে মন্তব্য করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন পিআর মানতে হবে জরিপ বলছে 70% লোক পিআরের পক্ষে কমিশনে 31টি দলের 25টি দল পিআরের পক্ষে আপনারা বলছেন পিআর খায় না মাথায় দেয় আপনারা বলছেন যে দেশের লোকেরা ইভিএম বোঝে না তারা পিআরও বোঝে না কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পন্ন লোকেরা বলতে পারে না আমরা চ্যালেঞ্জ দিচ্ছি গণভোট দিন জনগণ পিআরের পক্ষে আছে কি বিপক্ষে আছে দেখবেন তিনি আরও বলেন জনগণ যদি পিআর মানে তো আপনাদেরকেও মানতে হবে আর জনগণ যদি বিপক্ষে যায় আমরা জামায়াতে ইসলামিতা মেনে নেব কিন্তু কেন আপনারা গণভোটকে ভয় পাচ্ছেন পিআরের মধ্য দিয়ে যদি সকল অংশীদারত্বের ভিত্তিতে পেশিশক্তি কালো টাকা মুক্ত কোয়ালিটি পার্লামেন্ট হয়ে একটি সুন্দর সরকার গঠন হয় তাহলে মেজরিটি নিয়ে আরেকটি সরকার ফ্যাসিবাদী হয়ে উঠতে পারবে না বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা স্লোগান নিয়ে সিপিবির ১৩তম কংগ্রেস কাল সমাজ বদলের লক্ষ্যে শোষণ বৈষম্য বিরোধী বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা স্লোগান নিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ১৩তম কংগ্রেস অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিকেল ৩টায় ৪ দিনব্যাপী এ কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠান হবে সারা দেশ থেকে আগত প্রতিনিধি ঢাকার আশপাশের জেলা থেকে সিপিবির সদস্য ও শুভানুধ্যায়ীরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বৃহস্পতিবার সিপিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অনুষ্ঠানের শুরুতেই কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করবে কংগ্রেস প্রস্তুতি কমিটি সাংস্কৃতিক উপপরিষদ জাতীয় পতাকা এবং কাস্তে হাতুড়ি খচিত দলের লাল পতাকা উত্তোলনের মাধ্যমে কংগ্রেসের উদ্বোধন ঘোষণা করা হবে সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম এবং সাধারণ সম্পাদক রুহিন হোসেন যথাক্রমে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন করবেন উদ্বোধনী সমাবেশের পর সন্ধে ৬টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রথম দিনের সাংগঠনিক অধিবেশন শুরু হবে সিপিবি জানিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ মিলনায়নে ২০ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর সন্ধ্যা পর্যন্ত দলের সাংগঠনিক অধিবেশন চলবে কংগ্রেসের শেষ অধিবেশনে আগামী ৪ বছরের জন্য সিপিবির কেন্দ্রীয় কমিটি ও কন্ট্রোল কমিশন নির্বাচন করা হবে কংগ্রেস চলাকালীন প্রতিদিন সন্ধে ৬টায় গণমাধ্যম কেন্দ্রে মুখপাত্ররা সাংবাদিকদের ব্রিফ করবেন কংগ্রেস চলাকালীন প্রতিদিন সন্ধে বিএমএ মিলনায়নে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত থাকবে বিজ্ঞপ্তিতে বলা হয় কংগ্রেসে গত ৪ বছরে কর্মকাণ্ডের ওপর কেন্দ্রীয় কমিটির রিপোর্ট দলের রণকৌশলগত দলিল বা কেন্দ্রীয় কমিটি কর্তৃক প্রণীত খসড়া রাজনৈতিক প্রস্তাবের ওপর আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হবে কংগ্রেসের রণনীতিগত দলিল ঘোষণা ও কর্মসূচি সমসাময়িকীকরণ ও গঠনতন্ত্রের সংশোধনী অডিট কমিটির রিপোর্ট কন্ট্রোল কমিশনের রিপোর্ট ক্রিডেন্সিয়াল কমিটির রিপোর্ট উত্থাপন ও অনুমোদন হবে এবারের কংগ্রেসকে খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন সিপিবির নেতারা কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে ঢাকায় মহাসম্মেলনের ডাক দিয়েছে আন্তর্জাতিক মজলিসে তাহাফুজে খতমে নবুয়াত বাংলাদেশ সংগঠনের মহাসচিব মহিউদ্দিন রব্বানী বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন এর আগে বুধবার বিকেলে রাজধানীর কামরাঙ্গীর চরের জামিয়া নুরিয়া মাদ্রাসায় কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক মজলিসে তাহাফুজে খতমে নবুয়াত বাংলাদেশের ঢাকা মহানগরীর ৪ নম্বর জোনের উদ্যোগে ওই সভা অনুষ্ঠিত হয় সভায় মহিউদ্দিন রব্বানী বলেন কাদিয়ানী সম্প্রদায় এদেশের মুসলমানদের ঈমান আকিদা নষ্ট করছে দীর্ঘদিন ধরে আলেম ওলামা ও তৌহিদি জনতা তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি জানিয়ে আসছে তিনি বলেন কিন্তু সরকার সে দাবি উপেক্ষা করছে সরকার যদি শান্তিপূর্ণ দাবিকে উপেক্ষা করে তবে প্রয়োজনে দুর্বার আন্দোলনের মাধ্যমে এ দাবি আদায় করা হবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণার দাবি সকল মুসলমানের অভিন্ন দাবি
রাজনৈতিক দলগুলোকে আগামী জাতীয় নির্বাচনের ইশতেহারে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা অন্তর্ভুক্ত করতে হবে। বৃহস্পতিবার বিকেলে মুহিউদ্দিন রব্বানী সংবাদ মাধ্যমকে বলেন, 15 নভেম্বর সকাল 10টায় ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের মহাসম্মেলন শুরু হবে। আন্তর্জাতিক মজলিসে তাহাফুজে খতমে নবুয়ত বাংলাদেশের প্রধান হলেন হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান। এই সংগঠনের নির্বাহী সভাপতি জুনায়েদ আল হাবিব ঢাকা মহানগর হেফাজতের আমির। আর মজলিসে তাহাফুজে খতমে নবুয়তের মহাসচিব মুহিউদ্দিন রব্বানী হলেন হেফাজতে ইসলামের নায়েব আমির। আন্তর্জাতিক মজলিসে তাহাফুজে খতমে নবুয়ত বাংলাদেশের আগের সভাপতি শাহ আতাউল্লাহ হাফেজি ছিলেন কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েব আমির। সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় ঢাকার খিলগাঁওয়ে জামিয়া ইসলামিয়া মাখজানুল উলুম মাদ্রাসায় বুধবারের সভায় সভাপতিত্ব করেন আন্তর্জাতিক মজলিসে তাহাফুজে খতমে নবুয়াতের যুগ্ম মহাসচিব ও জোন সভাপতি হাবিবুল্লাহ মিয়াজি। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতা সুলতানা মুহিউদ্দিন। আপনি যদি সত্য ও নিরপেক্ষ সংবাদকে গুরুত্ব দেন তাহলে চ্যানেল 50-তে সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিন। আপনার সমর্থন আমাদের অনুপ্রেরণা, আরও ভালো কন্টেন্ট তৈরির শক্তি। আর আপনার মতামত জানাতে ভুলবেন না, কারণ চ্যানেল 50-তে প্রতিটি কণ্ঠই আমাদের কাছে গুরুত্বপূর্ণ।